সাইমুম সিরিজ ৩ মিন্দানাওয়ের বন্দি পর্ব ৯। হন হন করে এগিয়ে চলেছে আহমদ মুসা। একবার হাত দিয়ে শোল্ডার হোলস্টারে সে তার প্রিয় রিভলভারটি দেখে নিল। সাবেরার স্কেচটি এমন নিখুঁত যে বেগ পেতে হচ্ছে না রাস্তা চিনে নিতে। মৃতপুরীর মতোই অলিগলি সব নীরব নির্জন। এই নীরবতার মাঝে আহমদ মুসার স্টিল সোলের জুতা বিদঘুটে শব্দ তুলছে। আর বেশি দূর নয়। স্কেচ অনুসারে শেষ লেনের শেষ মাথা প্রায় এসে গেছে। লেনটির মাথা জুড়েই পাওয়ার হাউস। ৮ ফিটের মতো উঁচু দেয়াল। দেয়ালের উপর দিয়ে আবার তারকাটার জাল। তারকাটার জাল যে ইলেকট্রিফাইড তা সহজেই আঁচ করা যায়। দেয়ালের বাইরে দিয়েও সেন্ট্রি রয়েছে। আহমদ মুসা লেনের মুখে অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে রইল। লেনের মুখ থেকে একজন সেন্ট্রিকে দেখা যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে চলে গেল। আর একজন সেন্ট্রিকেও দেখা গেল। সে রাস্তার মোড় পর্যন্ত এসে আবার পশ্চিম দিকে চলে গেল। আহমদ মুসা বুঝল নির্দিষ্ট নিয়মেই এ পেট্রোল জ্বলছে। যখন দক্ষিণের সেন্ট্রি মোড়ে আসবে তখন এদিকের সেন্ট্রি চলে যাবে পশ্চিমে। আহমদ মুসা লেনের দেয়ালের পাশে ব্যাগটি রেখে দিল। তারপর পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে নিয়ে তা থেকে কিঞ্চিত পরিমাণ তরল পদার্থ রুমালে ঢেলে নিল। দক্ষিণের সেন্ট্রিটি মোড়ের কাছে প্রায় এসে গেছে। আহমদ মুসা রেডি হল। ডান হাতে রুমাল। সেন্ট্রিটি মোড়ে এসে মুহূর্তকাল দাঁড়িয়ে আবার দক্ষিণ দিকে যাত্রা শুরু করল। আহমদ মুসা পায়ের আঙুলের উপর ভর দিয়ে দ্রুত তার পিছু নিল। নাগালের মধ্যে আসতেই সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাম হাতে চেপে ধরল গলা আর ডান হাতে ক্লোরোফর্ম ভেজানো রুমাল ঠেসে ধরল নাকে। অস্পষ্টভাবে কয়েকবার কোক কোক করে একেবারে হাত পা আছড়ে নিস্তেজ হয়ে পড়ল সে। আহমদ মুসা দ্রুত তাকে লেনের অন্ধকার কোণে টেনে নিয়ে এল। তারপর তার ইউনিফর্ম খুলে পরে নিল নিজে। ব্যাগ থেকে প্রয়োজনীয় কয়েকটা জিনিস পকেটে পুরল। এদিকে সেন্ট্রিটি মোড়ে এসে গেছে। আহমদ মুসা অটোমেটিক রাইফেলটি কাঁধে ফেলে ক্যাপটি কপাল পর্যন্ত নামিয়ে পাওয়ার হাউজের দেয়ালের গা ঘেঁষে চলতে শুরু করল। দেয়ালটি দক্ষিণে এসে যেখানে শেষ হয়েছে সেখান থেকে পুনরায় তা বেঁকে অল্প একটু গিয়ে উঁচু বারান্দায় শেষ হয়েছে। বারান্দায় এসে মিশেছে হোয়াইট রোডও। বারান্দার সিঁড়ির নিচে দুই প্রান্তে অটোমেটিক কার্বাইন হাতে দুজন দাঁড়িয়ে আছে। দক্ষিণ দিকে হোয়াইট রোডের অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিছু দূরে দুটি জিপ দাঁড়িয়ে আছে। জিপের রং দেখে মনে হচ্ছে আর্মির। আহমদ মুসা ফুলস্কেপ সাইজের একটি প্রিন্টেড কাগজ বের করে হাতে নিয়ে দ্রুত দৃঢ় পদক্ষেপে বারান্দার সিঁড়ির দিকে এগিয়ে চলল। মনে হচ্ছে যেন জরুরি কোনো কাগজ সে অফিসের ডিউটি অফিসারকে দিতে যাচ্ছে। অটোমেটিক কার্বাইন হাতে দাঁড়ানো পুলিশ দুজন তাকে দেখে নড়ে উঠল। কিন্তু আহমদ মুসা কাগজটি উঁচু করে অফিসের দিকে ইঙ্গিত করে সিঁড়ি ভেঙে দ্রুত বারান্দা অতিক্রম করে অফিসে ঢুকে গেল। সে যে রুমে প্রবেশ করল তা একটি হলঘর। হলঘরে কোনো লোক নেই। হলঘরের পরেই আরেকটি রুম। চেয়ার, টেবিল পাতা। ডিউটি অফিসার চেয়ারে বসে ঢুলছিল। আহমদ মুসা ঘরে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিল। শব্দ পেয়ে ডিউটি অফিসার একটু নড়ে চড়ে বসল। চোখ দুটিও তার খুলে গেল। উদ্যত রিভলভার হাতে একজন অপরিচিত পুলিশকে তার সামনে দাঁড়ানো দেখে সে হকচকিয়ে উঠল। বসে থেকেই আপনা হতেই একান্ত অনুগত ভঙ্গিতে হাত দুটি উপরে তুলল। আহমদ মুসা বলল, হাত উপরে তোলা নয়, ইঞ্জিন রুমের চাবি দাও। কোনো চালাকি করো না, মাথার খুলি উড়িয়ে দেব। লোকটি কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে চাবি নিয়ে ফেলে দিল টেবিলের উপর। আহমদ মুসা দ্রুত টেবিল থেকে চাবি কুড়িয়ে নিল। তারপর রিভলভার উঁচু করে চাপ দিল ট্রিগারে। এক রাশ ধোঁয়া বেরিয়ে গেল নল দিয়ে। লোকটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল চেয়ারের উপর। তারপর চেয়ার থেকে মেঝেতে। আহমদ মুসা দ্রুত চাবি নিয়ে ভিতরে ঢুকে গেল। ভিতরের উঠান বিভিন্ন বৈদ্যুতিক সাজসরঞ্জামে ভর্তি। উত্তর পশ্চিম কোণে ইঞ্জিন কক্ষ। ভীষণ শব্দে ইঞ্জিন চলছে। আহমদ মুসা দ্রুত সেদিকে অগ্রসর হল। ওদিক থেকে দুজন লোক অফিস ঘরের দিকে আসছিল। ওরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। পুলিশকে ওভাবে দ্রুত ইঞ্জিন রুমের দিকে যেতে দেখে তারা বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে স্যার?
কিছু হয়নি, তবু ইঞ্জিন রুমটা একটু চেক করে আসি। তোমরা এখানে একটু দাঁড়াও। লোক দুজন আহমদ মুসার ইংরেজি কথা শুনে মনে করল নিশ্চয়ই উপর থেকে পাঠানো হয়েছে। তারা আহমদ মুসার নির্দেশ মতো ঠায় দাঁড়িয়ে রইল। আহমদ মুসা দ্রুত গিয়ে ইঞ্জিন রুমে ঢুকে পড়ল। তারপর কাজে লেগে গেল সে। পকেট থেকে সে ডিম্বাকৃতি একটি বস্তু অতি সন্তর্পণে বের করে নিল। সৌদি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক ডিনামাইট এটি। এর জন্য পৃথক কোনো ফিউজের দরকার হয় না এবং আগুনেরও প্রয়োজন হয় না কোনো। এ ডিম্বাকৃতি ডিনামাইটের শীর্ষদেশে চ্যাপ্টা ধরনের সেফটি পিন রয়েছে। পিনটি খুলে নিলেই এর ভিতরের ক্ষুদ্র অটোমেটিক রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটে যায় এবং তা থেকে উৎপাদিত তাপ ক্রমে ক্রমে এমন এক পয়েন্টে উন্নতি হয় যখন গোটা ডিনামাইটই ফেটে পড়ে প্রচণ্ড বিস্ফোরণে। এর ধ্বংসকারী ক্ষমতা ভীষণ। প্রায় ৩০০ বর্গগজ পরিমিত স্থানের সবকিছুকে এটা ধুলায় পরিণত করতে পারে। আহমদ মুসা সন্তর্পণে সেফটি পিন খুলে নিয়ে অতি সাবধানে তা রেখে দিল মূল ইঞ্জিনের অভ্যন্তরে নির্ভীত এক কোণে। চট করে কারোরই তা নজরে পড়বে না। আহমদ মুসা তাড়াতাড়ি ইঞ্জিন রুম থেকে বেরিয়ে এল। গেটে তালা লাগিয়ে চাবি ছুঁড়ে ফেলে দিল পাশের স্তূপীকৃত লোহালোকরের মধ্যে। নিরাপদে ডিনামাইটটি পাততে পেরে আনন্দে গুনগুনিয়ে উঠেছিল আহমদ মুসার মন। কিন্তু গুনগুনানি তার থেমে গেল যখন দেখল যাদেরকে সে দাঁড়াতে বলে গিয়েছিল তারা সেখানেই নেই। ধক করে উঠল তার মন। ওদেরকে অমন করে মায়া দেখানো তার ঠিক হয়নি। শত্রুকে পিছনে ফেলে রেখে যাওয়াটা মারাত্মক ভুল হয়েছে তার। দ্রুত সে ডিউটি রুমের দিকে পা বাড়াল। ডিউটি অফিসার তেমনভাবে পড়ে আছে তার চেয়ারের পাশে। কিন্তু বাইরের দিকের যে দরজা আহমদ মুসা বন্ধ করে গিয়েছিল তা খোলা, আর বাম পাশের সংযোগ কক্ষের খোলা দরজা বন্ধ। সন্দেহের এক শীতল স্রোত বয়ে গেল তার দেহে। শিরশির করে উঠল তার মেরুদণ্ডদেশ। সে তাহলে ট্রাপে পড়েছে? বাইরের খোলা দরজার দিকে দ্রুত এগোল সে, কিন্তু দরজায় পা দিয়েই দেখতে পেল কয়েকজন দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসছে, হাতে উদ্যত সাবমেশিন গান। রিভলভার এক্ষেত্রে অকেজো দেখে আহমদ মুসা দ্রুত বাম হাত দিয়ে প্যান্টের বাম পকেট থেকে স্মোক বম্ব বের করে নিল। বিদ্যুৎ গতিতে তার বাম হাত উপরে উঠল, কিন্তু বম্ব ছুঁড়তে সে পারল না। একেবারে পেছনে পদশব্দ শুনে সে তড়াক করে পেছনে ফিরল, কিন্তু দেরি হয়ে গেছে তখন। প্রচণ্ড এক আঘাত নেমে এল তার মাথায়। জ্ঞান হারিয়ে আহমদ মুসা লুটিয়ে পড়ল মেঝেতে। সবাই এসে ঘিরে ধরল তাকে। তাদের মধ্যে থেকে লেফটেন্যান্টের প্রতীক আটা একজন অন্যজনকে লক্ষ্য করে বলে উঠল, অ্যালবার্ট, তুমি এখনই গিয়ে স্যারকে খবর দাও, জিপ নিয়ে যাও। একটা কড়া স্যালুট দিয়ে অ্যালবার্ট নামক লোকটি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে দ্রুত জিপ লক্ষ্যে এগিয়ে গেল। হোয়াইট রোড পার হয়ে পার্ক রোড ধরে অ্যালবার্টের গাড়ি পূর্ব দিকে দ্রুত এগিয়ে চলছিল। সামনেই একটি কালভার্ট, সংকীর্ণ রাস্তা সেখানে। অনিচ্ছা সত্ত্বেও তাকে স্পিড কমাতে হল। এই সময় সামনে থেকে একটি গাড়িকে সে তীব্র বেগে এদিকে এগিয়ে আসতে দেখল। গাড়িটির বেপরোয়া গতি দেখে প্রমাদ গুনল অ্যালবার্ট। কালভার্টের মুখে এসে অ্যালবার্টের গাড়ি ডেড স্লো হয়ে গেল। সামনের গাড়িটি তখন কালভার্টে উঠে পড়েছে। অ্যালবার্টের গাড়ি থেমে গেছে রাস্তার কুল ঘেঁষে। সামনের গাড়িটিও এসে দাঁড়াল তার গাড়ির পাশে। কি ব্যাপার অ্যালবার্ট, কোথায় চলেছ? জিপ থেকে মুখ বাড়িয়ে এক নারী কণ্ঠ জিজ্ঞাসা করল। স্যারকে খবর দিতে। কি খবর? ও, আপনি তো জানেন না, পাওয়ার হাউজে এক শালাকে আমরা ধরেছি। অ্যালবার্টের মুখে বিজয়ের হাসি। স্যারকে আবার খবর দেয়া কেন? তোমাদের সব কাজে দীর্ঘসূত্রিতা। ওকেই তো এখনই হাজির করতে হবে স্যারের কাছে। চলো, ওকে নিয়ে আসবো আমি। অ্যালবার্ট ও মেয়েটি ফিরে এলো পাওয়ার হাউজে। গাড়ি থেকে নেমেই তরতর করে সিঁড়ি ভেঙে মেয়েটি উঠে গেল পাওয়ার হাউজের ডিউটি রুমের দিকে। আহমদ মুসার জ্ঞান ফিরে আসেনি তখনও। তেমনিভাবে সবাই বসে আছে তাকে ঘিরে। মেয়েটিকে ঘরে ঢুকতে দেখে সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। ফিলিপাইন সিক্রেট সার্ভিসের বাঘা এজেন্ট মিস হেনরিয়েটাকে দেখে তারা খুশি হল। ঘরে ঢুকে সকলের দিকে স্মিত হাস্যে চেয়ে হেনরিয়েটা বলল, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কাহিনী আমরা পরে শুনব।
একে বেঁধে তোমরা আমার জিপে তুলে দাও। এক্ষুনি একে হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে। অনেক কাজ আছে একে দিয়ে। লেফটেন্যান্টের ইশারায় দ্রুত আহমদ মুসাকে হেনরিয়েটার জিপে তুলে দেয়া হল। গাড়িতে উঠতে উঠতে হেনরিয়েটা বলল, তোমাদের এ বিজয়ে হেডকোয়ার্টার অপরিসীম খুশি হবে, কিন্তু দেখো, আনন্দ যেন তোমাদের দায়িত্ব পালনে শৈথিল্য না সৃষ্টি করে। তীর বেগে ছুটে চলল হেনরিয়েটার জিপ। হোয়াইট রোড, পার্ক রোড পার হয়ে মার্কোস এভিনিউ ধরে তা এগিয়ে চলল উত্তর দিকে। মার্কোস এভিনিউ ধরে কিছু দূর যাবার পর গাড়িটি বাম দিকে ঘুরে লেক সার্কাস রোড ধরে প্রায় মিনিট 3 চলার পর রাস্তা থেকে নেমে একটি অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি থামতেই হেনরিয়েটা লাফ দিয়ে পিছনের সিটে এল। অন্ধকারের মধ্যেই চাকু দিয়ে সে আহমদ মুসার হাত ও পায়ের বাঁধন কেটে দিল। আহমদ মুসা গাড়িতে উঠার পরেই জ্ঞান ফিরে পেয়েছিল। মাথা তার খসে যাচ্ছে বেদনায়। গোটা গা ঝিমঝিম করছে। ভাবছিল সে, মেয়েটি তাকে কোথায় নিয়ে চলেছে। বাঁধন কাটতে দেখেই তার মনে একটি কথা ঝিলিক দিয়ে গেল। সে বলল, কে, সাবেরা? জি জনাব, আপনি জেগে উঠেছেন? কেমন বোধ করছেন এখন? সাবেরার প্রশ্নের দিকে কর্ণপাত না করে আহমদ মুসা বলল, আমাকে কোথায় এনেছ সাবেরা? আমরা এখন লেক সার্কাস রোড রয়েছি। এখন সময়? আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বিস্ফোরণের এক বিরাট শব্দ শোনা গেল। গাড়িটিও কেঁপে উঠল সেই ধাক্কায়। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক বাতি নিভে গেল চারদিকের। সাবেরা খুশিতে আহমদ মুসার হাত দুটি ধরে ঝাঁকানি দিয়ে বলল, সফল মিশন আপনার। আহমদ মুসা শান্ত স্বরে বলল, সবে কাজ শুরু, খুশি হবার সময় এখনো আসেনি সাবেরা। একটু থেমে আহমদ মুসা আবার বলল, এখন সময় কত? 12:15। সাবেরা, গাড়ি চালিয়ে টার্মিনাল ভবনের দিকে চলো। কিন্তু আপনার ফার্স্ট এইড না করে কিছুতেই যাওয়া যাবে না। এখনও রক্তক্ষরণ হচ্ছে। অবাধ্য হও না সাবেরা। এয়ারপোর্ট সংলগ্ন মার্কোস এভিনিউয়ের ব্রিজ আমাদের এই মুহূর্তেই দখল করতে হবে। আর কোনো কথা না বলে সাবেরা গিয়ে স্টিয়ারিং হুইলে বসল। গাড়িটি সবেমাত্র লেক সার্কাস রোডে উঠে চলতে শুরু করেছে, এমন সময় শহরের দক্ষিণাঞ্চল থেকে মেশিন গানের শব্দ ভেসে এল। শুধু এক জায়গায় নয়, গোটা দক্ষিণ কাগায়ান ট্যা ট্যা রর শব্দে মুখরিত হয়ে উঠেছে। প্রথমেই কথা বলল সাবেরা। বলল, এই অবস্থায় কি আমাদের যাওয়া উচিত হবে? ভয় পেও না সাবেরা, ওগুলো পিসিডার মেশিন গান। এতক্ষণ পাওয়ার হাউজের বিস্ফোরণের অপেক্ষা করছিল। এবার ওরা ঢুকে পড়ছে দক্ষিণের বিভিন্ন পথ দিয়ে। আমাদের গিয়ে ব্রিজ দখল করে শত্রুর সরবরাহ ও যোগাযোগের পথ বন্ধ করে দিতে হবে। সাবেরার মুখে ফুটে উঠল সুন্দর এক টুকরো হাসি। বলল, ভয় পাব কেন জনাব? আপনার সাথে থেকে মৃত্যুবরণ করার দুর্লভ সৌভাগ্য লাভ করলে আমি ধন্য হব। এ মৃত্যু কামনার মধ্যে কোনো কৃতিত্ব নেই সাবেরা, বরং এটা এক ধরনের অপরাধ। শহীদ হবার আকাঙ্ক্ষা কি পোষণ করে না মানুষ? করে হয়তো, কিন্তু ওটা ভুল। শহীদ হলে বিজয় আসবে কার হাত দিয়ে? শহীদের আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে শত্রুর হাতে বিজয়ের পতাকা তুলে দেওয়ার মতোই অপরাধ। সুতরাং আকাঙ্ক্ষা শহীদের নয়, গাজী হবার আকাঙ্ক্ষা পোষণ করতে হবে। গাজী হবার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে যে মৃত্যু আসবে, সেটাই শহীদের মৃত্যু, সম্মানের মৃত্যু, গৌরবের মৃত্যু। মার্কোস এভিনিউ ধরে ঝড়ের মতো ছুটে চলছিল জিপ। দুজনেই নীরব। আহমদ মুসা জিজ্ঞেস করল, তোমার জিপে কোনো অস্ত্র আছে সাবেরা? 2টো মেশিন গান আছে, আর আছে আধা ডজনের মতো হাতবোমা। কোথায় মেশিন গান? উপরে তাকিয়ে দেখুন। আহমদ মুসা উপরে তাকিয়ে দেখল, জিপের ছাদের সাথে টাঙানো আছে 2টি মেশিন গান। জিপের ছাদের সাথে ওগুলো এমনভাবে সেট করা যে হঠাৎ করে চোখেই পড়ে না। মেশিনগান দুটো নামিয়ে নিতে নিতে আহমদ মুসা বলল, মাইকেল অ্যাঞ্জেলা ও ডেভিড ইমরানকে তো তুমি চেনো? সোভিয়েটের পক্ষ থেকে এখানে কে এসেছে জানো? সোভিয়েট ইন্টেলিজেন্সের কমান্ডার অপারেটর এয়াগোমোভিচ। আপো পর্বতে কমান্ডো হামলার পরিকল্পনা সম্পর্কে কি জানো? ওটা ইরগুনজাই লিউমি ও সোভিয়েট ইন্টেলিজেন্সের নিজস্ব অপারেশন। ফিলিপিন ইন্টেলিজেন্স এখানে শুধু হোস্টের ভূমিকা পালন করছে। অবশ্য লাভের সিংহভাগ ফিলিপিনিদের বরাতেই আসবে। কেমন করে?
মুসলমানদের উত্থান এভাবে রোধ করতে পারলেই কি মিন্দানাওয়ে খ্রিস্টান স্বার্থের জয় হবে? কমিউনিস্টরা চেষ্টা করবে না তাদের স্থান করে নিতে? এটা ক্লু ক্ল্যাক্স ক্ল্যান এবং খ্রিস্টান মিশনারি কর্মকর্তারা বুঝে, কিন্তু অবস্থার চাপে পড়েছে তারা। রেডিয়েশন বোম উদ্ধার করে পেন্টাগনকে ফেরত দিতে না পারলে বড় অসুবিধায় পড়তে হবে ক্লু ক্ল্যাক্স ক্ল্যান ও মিশনারি কর্তৃপক্ষকে। রেডিয়েশন বোম কেলেঙ্কারি প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে পেন্টাগন ও মার্কিন সরকার যন্ত্রে। সমগ্র শহর অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের আলো গিয়ে পড়েছে ব্রিজে। ব্রিজের ওপর দুজন পুলিশ, দুজনের হাতেই সাবমেশিন গান। সাবমেশিন গান উঁচিয়ে দক্ষিণ দিকে চেয়ে তারা দাঁড়িয়ে আছে। সাবেরা জিজ্ঞেস করল, কি করব জনাব? আহমদ মুসা বলল, জিপ কার আরোহীর কারা তা না জেনে ওরা গুলি করবে না। তাছাড়া অবস্থার অনুকূলতা আমাদের দিকেই রয়েছে। আমরা ওদের দেখতে পাচ্ছি, ওরা আমাদের দেখতে পাচ্ছে না। তুমি ওদের পাশ দিয়ে গিয়ে গাড়ি থামাও। আহমদ মুসা মেশিন গান রেখে দিয়ে সাবেরার রিভলভারটি তুলে নিল। সাইলেন্সার লাগানোই আছে তাতে। গাড়ি ব্রিজের নিকটবর্তী হতেই ওরা হাত তুলে গাড়ি থামাবার ইশারা করল। রাস্তার পূর্বধার দিয়ে গাড়ি চলছিল এবং ব্রিজের পূর্ব দিকের দেয়াল ঘেঁষে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। গাড়ি দাঁড়াতেই পুলিশ দুজনের একজন ছুটে এলো গাড়ির দিকে। কিন্তু ২-৩ পা এগিয়েই সে অস্ফুট আর্তনাদ করে ঢলে পড়ল মাটিতে। পর মুহূর্তেই দ্বিতীয় জনের উঁচিয়ে ধরা সঙ্গিন থেকে ছুটে এলো এক ঝাঁক গুলি। কিন্তু সাবেরা অদ্ভুত ক্ষিপ্রতার সাথে সামনে সরিয়ে নিয়েছিল গাড়ি। গুলির ঝাঁক গিয়ে ব্রিজের দেয়াল বিদ্ধ করল। এই অবসরে আহমদ মুসার দ্বিতীয় গুলি নিঃশব্দে লক্ষ্যভেদ করল। দ্বিতীয়জন মুখ থুবড়ে পড়ে গেল ব্রিজের কংক্রিটের মেঝের উপর। আহমদ মুসা লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়ল। সাবেরাও নেমে পড়ল সেই সাথে। দুজনের হাতেই দুটি মেশিন গান। দক্ষিণ কাগায়ানে মেশিন গান ও হাতবোমার অবিরাম শব্দ রাতের কালরূপকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইঞ্জিন স্টার্ট নেয়ার শব্দ পেল আহমদ মুসা। একটি নয়, একই সঙ্গে কয়েকটি ইঞ্জিন স্টার্ট নিল। আহমদ মুসা সাবেরাকে ইশারা করে ব্রিজের দক্ষিণ প্রান্তে সরে এল। বলল, হাতবোমা নাও সাবেরা, ট্রাকের বিরুদ্ধে মেশিন গান তেমন কাজে আসবে না। ব্রিজের উপর দ্রুত অগ্রসরমান পায়ের শব্দ পাওয়া গেল। সাবেরার মেশিন গান উঁচু হয়ে উঠল। আহমদ মুসা বলল, করো কি সাবেরা, শত্রুর পায়ের শব্দ এটা নয়। মুহূর্তকাল পরেই এসে হাজির হল আবিদ। হাঁপাতে হাঁপাতে বলল, ইহুদি কমান্ডোরা ট্রাক বোঝাই হয়ে এদিকে আসছে, আর মাউন্টেন জেট তো রেডি হয়ে আছে। পালাবে না তো বড় ঘুঘুরা? উদ্বিগ্ন হবার কারণ নেই আবিদ। এতক্ষণে বিমানক্ষেত্রে ৩ ধারের বেড়া কেটে গেছে। আবদুল্লাহ জাবেররা ঠিক এসে পড়বে। আহমদ মুসার কথার রেশ তখনও মিলিয়ে যায়নি। বিমানক্ষেত্রের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে একই সঙ্গে গর্জে উঠল অর্ধশত মেশিন গান। ফুলঝুরির মতো বুলেটের বৃষ্টি নামল বিমানক্ষেত্রে। আহমদ মুসা বলল, সাবেরা, আবিদ, তোমরা এখানে বসো, ব্রিজ যেন কেউ পার হতে না পারে। স্মরণ রেখো, উত্তর ও দক্ষিণ কাগায়ানের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে তোমাদের। বলে আহমদ মুসা দ্রুত ব্রিজ পার হয়ে ছুটল টার্মিনাল ভবনের দিকে। মাঝপথে গিয়ে সে দেখল যে ট্রাকগুলো আসছিল তা থেমে গেছে। ট্রাক থেকে জমাত অন্ধকারের মতো মানুষগুলো নেমে টার্মিনাল ভবনের দিকে ছুটছে। স্টেনগান ধরা আহমদ মুসার হাত নিস্পিস করে উঠল। কিন্তু লোভ সংগরম করল সে। আহমদ মুসা ওদের একজন হয়ে ওদের পিছু পিছু চলল। একদিকে অন্ধকার, অন্যদিকে তার দেহে এখনও ফিলিপাইন পুলিশের পোশাক, সুতরাং সুবিধা হল তার। সকলের সাথে সেও গিয়ে দাঁড়াল রেস্ট হাউসের দোরগোড়ায়। দরজার সামনে টেবিলে একটি মোমবাতি জ্বলছে। টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে মাইকেল অ্যাঞ্জেলো, ডেভিড এমরান ও মিস্টার ইয়াদনোভিচ। কমান্ডার ফিরে যেতে দেখে ডেভিড এমরান বলল, তোমরা তাহলে ফিরে এলে? কমান্ডোদের মধ্যে থেকে তাদের নেতা এরিক স্যারন বলল, পিছন থেকে আক্রান্ত হয়ে আর সামনে এগোনোর কোনো অর্থ হয় না স্যার। পিছনে ফিরেও লাভ নেই। প্রথম আঘাতেই বিমানক্ষেত্রের প্রতিরক্ষা ভেঙে পড়েছে। বিশৃঙ্খল হয়ে পড়েছে সবাই। দেখো, সবাই পালাচ্ছে। কিন্তু পালাবে কোন দিকে? ব্রিজও তো ওরা দখল করে আছে। তাহলে ফিলিস্তিনের পুনরাবৃত্তি আমরা এইভাবে স্বীকার করে নেব? খেদের সঙ্গে বলল মাইকেল অ্যাঞ্জেলো। স্বীকার করব কেন?
কিন্তু বর্তমান অবস্থায় কাগায়ানের বিচ্ছিন্ন ও বিশৃঙ্খল শক্তিকে সংঘবদ্ধ করার কোনো উপায় কি আপনার কাছে আছে মিস্টার অ্যাঞ্জেলো? অ্যাঞ্জেলো নীরব। কোনো জবাব এলো না তার মুখে। ডেভিড এমরানই আবার শোকেদে বলে উঠল, ডিফেন্সিভ ভূমিকাটাই খারাপ। আহমদ মুসা আপো পর্বতে ডিফেন্সিভ ভূমিকায় অবতীর্ণ হবে না বলে ছুটে এলো কাগায়ানে। আমরা যদি তার ট্র্যাপে না পড়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী আপো পর্বতে আঘাত করতাম, তাহলে আহমদ মুসাই ছুটে যেত আপো পর্বতে তার ডিফেন্সের জন্য। আহমদ মুসা যে সুযোগ এখানে পেয়েছে, সে সুযোগ আমরাই সেখানে করে নিতে পারতাম। ডেভিড এমরানের কণ্ঠে অনুশোচনার সুর। মেশিনগানের গুলি টার্মিনাল ভবনের গায়ে এসে লাগছে। একজন দৌড়ে এসে বলল, 3টি জেট নষ্ট হয়ে গেছে, পাখা ভেঙে গেছে ওগুলোর। অবশিষ্ট একটি বিমানকে পাইলট টার্মিনাল ভবনের ছাদে নিয়ে এসেছে। ডেভিড এমরান বলল, কয়জন আর যাওয়া যাবে ওতে? অ্যাঞ্জেলো বলল, তাহলে সরে পড়ার সিদ্ধান্তই আমাদের নিতে হচ্ছে। অ্যাঞ্জেলোর কথা শুনে ইয়াগনোভিচের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। এতক্ষণে সে মুখ খুলল, বলল, টার্মিনাল ভবনকে কেন্দ্র করে আমরা যুদ্ধ চালাতে পারি, কিন্তু ফল কি তাতে? আমাদের প্রতিরোধ শক্তির 12 আনাই শেষ হয়ে গেছে, তার সাথে গেছে অস্ত্র। কিন্তু অস্ত্র জেটে ছিল, তাও আনা সম্ভব হল না। তাছাড়া মূল শক্তিকেন্দ্র দক্ষিণ কাগায়ানের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। সুতরাং হিটলারই আত্মহত্যার পথ বেছে নিয়ে তো লাভ নেই মিস্টার অ্যাঞ্জেলো। টার্মিনালের উত্তর দিকে বিরাট বিস্ফোরণ ঘটল। পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরেছে। কমান্ডো নেতা এরিক স্যারেন জুনিয়র বলল, আপনারা কয়েকজন বিমান নিয়ে সরে যান স্যার, আমরা গাড়ি নিয়ে ব্রিজ পেরোবার আর একবার শেষ চেষ্টা করে দেখি। বলেই সে কমান্ডোদের নির্দেশ দিল গাড়িতে ওঠার জন্য। একসঙ্গে একটি বিদায়ী স্যালুট দিয়ে চলে গেল সবাই। মাইকেল অ্যাঞ্জেলা, ডেভিড এমরান, ইয়াগনোভিচ ও পুলিশ প্রধান কিউই রেস্ট হাউস থেকে বেরিয়ে টার্মিনালের ছাদে ওঠার সিঁড়ির দিকে ছুটল। আহমদ মুসা পিছু নিল তাদের। শুভ্র কপতের মতো 2টি পাখা বিস্তার করে টার্মিনালের ছাদে দাঁড়িয়ে আছে মাউন্টেন জেট। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কিন্তু আসলে ভীষণ ক্ষিপ্র। পাখির মতো ছোঁ মেরে চোখের নিমিষে মাটিতে নেমে যেতে পারে। পাখির মতোই নিঃশব্দ তার গতি। উঁচু নিচু সব জায়গাতেই সে সমান ক্ষিপ্রতার সাথে নামতে উঠতে পারে। পাইলট ককপিটে বসেছিল উদ্গ্রীবভাবে। বিমানের অটোমেটিক সিঁড়িটি নিচে নেমে আছে। উদ্গ্রীব পাইলট ছাদের ওপর অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেল। ইয়াগনোভিচের পরিচিত কণ্ঠস্বরও তার কানে এল। খুশি হল পাইলট, আসছেন ওরা। সে স্টার্ট দিল ইঞ্জিন। হালকা ধরনের হিস হিস শব্দ উঠল। টেক অফের জন্য সম্পূর্ণ রেডি মাউন্টেন জেট। ডেভিড এমরান প্রথমে গিয়ে পা রাখল বিমানের সিঁড়িতে, কিন্তু দ্বিতীয় পা সে তুলতে পারল না। পেছন থেকে ভারী কণ্ঠধ্বনি হল, বিমানে চড়তে চেষ্টা করবেন না মিস্টার ডেভিড, হাত তুলে দাঁড়ান। তারা 4 জনেই ঘুরে দাঁড়াল। 4 জনের চোখে মুখেই ভয় ও আতঙ্কের চিহ্ন ফুটে উঠল। হাত তুলতে তারা বোধহয় ভুলে গেল আহমদ মুসা তারার আলোকে ওদের অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। বলল সে, এখনও কিন্তু নির্দেশ পালন করেননি আপনারা। কণ্ঠ কঠোর। আহমদ মুসা কথা শেষ করার সাথে সাথে 8টি হাতই উপরে উঠল। তাদেরকে এমনভাবে নির্দেশ করতে পারে এ কে? প্রশ্নটা কিলবিল করছে ডেভিড এমরানের মনে। টার্মিনাল ভবনের দক্ষিণ ব্রিজের দিকে এই সময় 2টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। আহমদ মুসার চোখ ছুটে গেল ওই দিকে। ব্রিজের ওপর একটি ট্রাক জ্বলছে। পরক্ষণেই মেশিন গানের একটানা শব্দ ভেসে এল। আহমদ মুসা বলল, দেখতে পাচ্ছেন ডেভিড, ব্রিজের ওপর কমান্ডোদের কবর রচনার দৃশ্য। খুব আশা করেছিলেন উগান্ডার অ্যান্টেবি দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাবেন আপো পর্বতে। কৌতূহল চেপে রাখতে পারল না ডেভিড এমরান। বলল, তুমি কি আহমদ মুসা? তোমার কি মনে হয় ডেভিড? বলতে বলতে আহমদ মুসা কয়েক পা সামনে এগোল। এই সময় হঠাৎ একটি গুলি এসে আহমদ মুসার ডান বাহুর কিছুটা মাংসপেশি ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল।
অন্ধকার না হলে আহমদ মুসা দেখতে পেত বিমানের পাইলট চুপি চুপি এসে বিমানের দরজায় দাঁড়িয়েছে। আহমদ মুসা বাম হাত দিয়ে ডান বাহু চেপে ধরে বসে পড়ল, কিন্তু স্টেনগান ছাড়েনি সে। আহমদ মুসা বসে পড়ার সাথে সাথে ডেভিড এমরান ঝাঁপিয়ে পড়ল তার উপর। আহমদ মুসা দেহটা বাঁকিয়ে নিয়েছিল। ডেভিড এমরান হুমড়ি খেয়ে পড়ল আহমদ মুসার জানুর ওপর। আহমদ মুসা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়েই কিছুটা পিছনে সরে গেল। ডেভিড উঠে দাঁড়িয়েছে। ওরা তিনজনই তার দিকে ছুটে আসছে। হাঁটু ভেঙে বসে পড়ল আহমদ মুসা আবার। মাথার ওপর দিয়ে একটি গুলি চলে গেল। এটাও এলো বিমানের দরজা থেকে। আহমদ মুসার স্টেনগান গর্জে উঠল। এক ঝাঁক গুলি বেরিয়ে গেল। ছুটে আসা ডেভিড, এমরান, ইয়াগনোভিচ, অ্যাঞ্জেলো ও মিস্টার কিউই আছড়ে পড়ল ছাদের ওপর। বিমানের দরজা লক্ষ্যে আর এক ঝাঁক গুলি বেরিয়ে গেল আহমদ মুসার স্টেনগান থেকে। হঠাৎ একটি হিস হিস শব্দ শুনতে পেল সে। পালাচ্ছে পাইলট। জেটের ককপিট লক্ষ্য করে আবার স্টেনগান তুলে ধরল সে। কিন্তু ককপিটের বুলেটপ্রুফ গ্লাস থেকে গুলিগুলো ব্যর্থ হয়ে ঝরে পড়ল নিচে। তবু ঘূর্ণায়মান ডানার ক্ষতি হল, কিয়দংশ ভেঙে পড়ল। সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল আহমদ মুসা। তীক্ষ্ণ এক শীষ দিয়ে উঠল সে। জবাবে পদশব্দ দ্রুত হয়ে উঠল। ছাদে উঠে এলো ফারুকুনিত। এখানে আবদুল্লাহ জাবেরের সহকারী সে। তার পেছনে পেছনে উঠে এলো আরও ২-৩ জন। টর্চ জেলে বিমান সার্চ করে দেখা গেল পাইলট আত্মহত্যা করেছে। ডেভিড এমরান ও মাইকেল অ্যাঞ্জেলা নিহত। মিস্টার কিউই ও ইয়াগনোভিচ মারাত্মকভাবে আহত। ওদের দুজনার দায়িত্ব এক পিসিডা কর্মীর হাতে তুলে দিয়ে ফারুক উনিতকে নিয়ে আহমদ মুসা নিচে নেমে এল। আস্তে আস্তে জিজ্ঞেস করল, জাবের কোথায় উনিত? ফারুক উনিত প্রথমে কোনো জবাব দিল না। পরে বলল, নিচে চলুন জনাব। ফারুক উনিতর উত্তরের ধরন দেখে আহমদ মুসার মনটি ছাদ করে উঠল। দ্রুত নিচে নেমে এলো তারা। নিচের হলঘরে ৪-৫ জন গোল হয়ে দাঁড়িয়ে আছে। আহমদ মুসা সেখানে গিয়ে পৌঁছল। ফারুক উনিতর টর্চ জ্বলে উঠল। চমকে উঠল আহমদ মুসা। জাবের রক্তে ভাসছে। মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তার দেহ। দাঁতে দাঁত চেপে এক প্রবল উচ্ছ্বাস রোধ করল আহমদ মুসা। তবু চোখের দুকোণ ফেটে নেমে এলো দুফোঁটা অশ্রু। সবাই নীরব, কথা সরছে না কারো মুখে। অতি শান্তস্বরে একসময় আহমদ মুসা বলল, আমার এক অঙ্গ আজ আমি হারালাম, ফারুকুনিত। আমারে উৎসর্গিত সৈনিক বন্ধু কোনোদিন কোনো কাজ থেকে পিছু হটেনি। গলার স্বরটি তার রুদ্ধ হয়ে এল। সজল হয়ে উঠল সবারই চোখ। আহমদ মুসা একটু পিছনে সরে এল। ফারুকুনিতকে বলল, এসো, ব্রিজের ওখানে কি হলো দেখি। দুজনে এগোলো সেদিকে। কমান্ডোদের একটি ট্রাকও পার হতে পারেনি। সবকটি দাঁড়িয়ে আছে খালি। তাদের প্রথম ট্রাকটি দাঁড়িয়ে আছে পুলের ওপর, ভেঙে কুকড়ে গেছে। ধোঁয়ায় অন্ধকার তখনও। ট্রাকের কেউই বাঁচেনি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাদের অগ্নিদগ্ধ দেহ। গুলিবিদ্ধ হয়ে মরেছে এমন লাশও ট্রাকের আশেপাশে পাওয়া গেল। সামনের ট্রাকের পরিণতি দেখেও তাহলে কমান্ডোরা মরিয়া হয়ে সামনে এগোবার চেষ্টা করেছিল। আরও সামনে এগোল তারা, একদম ব্রিজের দক্ষিণ প্রান্তে। ওই তো মেশিনগানের পাশে সাবেরাকে দেখা যাচ্ছে, কিন্তু নড়ছে না কেন সে? তাদেরকে দেখেও কোনো চাঞ্চল্য নেই কেন তার? তাহলে আর চিন্তা করতে পারল না আহমদ মুসা। ছুটে গেল সে। না, সাবেরা নেই। তার হাতটি তখনও মেশিনগানের ব্যারেলে, কিন্তু প্রাণ নেই দেহে। দেহ তার জাবেরের মতোই ঝাঁঝরা হয়ে গেছে। তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত সে মেশিনগান চালিয়েছে। বিজয়ী হওয়ার আমৃত্যু সাধনার মধ্যে দিয়ে সাবেরা এইভাবেই শাহাদাত বরণ করেছে। এই মহীয়সী নারীর বিদেহী আত্মার প্রতি সালাম জানাল আহমদ মুসা। কিন্তু আবিদ কই? হঠাৎ ফারুকুনি তো বলে উঠল, দেখুন জনাব, ট্রাকের তলায় একটি ছিন্নবিচ্ছিন্ন দেহ। আহমদ মুসা গিয়ে ঝুঁকে পড়ল ট্রাকের নিচে। টর্চ জেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। পুড়ে যাওয়া খণ্ড বিখণ্ড নর মাংসের টুকরো। চেনার উপায় নেই।
কিন্তু এ দেহ যে আবিদের, সে বিষয়ে কোনো সন্দেহ রইল না আহমদ মুসার। ট্রাকের গতিরোধ করার শেষ পন্থা হিসেবে গ্রেনেড বুকে বেঁধে ট্রাকের তলায় সে ঝাঁপিয়ে পড়েছিল। এবার কিন্তু কোনো দুঃখ নয়, গর্বে ফুলে উঠল আহমদ মুসার বুক। এরা বিশ্বজয়ী সৈনিক, এদের দিয়ে বিশ্ব জয় করা যায়। আহমদ মুসার মন চলে গেল সুদূর অতীতের এক দুঃখজনক ঘটনার দিকে। ইসরায়েলের এনটিবি অপারেশনে উগান্ডার পক্ষে আবিদ, সাবেরা ও জাবেরের মতো সৈনিকের অভাবে বিশ্ববাসীর কাছে লজ্জায় মাথা হেঁট করতে হয়েছিল মুসলমানদের। দক্ষিণ কাগায়ানের দিক থেকে 2টি অগ্নিগোলক ছুটে আসছে। ফারুকুনি তো তার স্টেনগান উঁচু করে ধরল। আহমদ মুসা বলল, উনি তো ওটা পিসিডার গাড়ি, আলোক সংকেত দেখে বুঝতে পারছ না? উনি তো স্টেনগান নামিয়ে বলল, এখন বুঝতে পারছি জনাব। গাড়ি এসে কয়েক গজ দূরে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নামল শরীফ সুরি। ছুটে এলো সে আহমদ মুসার কাছে, তাকে জড়িয়ে ধরল, বলল, আপনার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় আমরা সবাই অস্থির হয়ে গেছি জনাব। হঠাৎ হাতে ভিজে আঠালো মতো কিছু ঠেকতেই গাড়ির আলোতে নিয়ে তা দেখল শরীফ সুরি। রক্ত কোথা থেকে এলো? টর্চ দিয়ে ভালো করে আহমদ মুসাকে দেখে আঁতকে উঠল শরীফ সুরি। গোটা ডান বাহুটাই তার রক্তে ভেজা। কনুইয়ের ইঞ্চিখানিক উপরে বিরাট ক্ষত, মাথার চুল রক্তে জট পাকানো। প্রায় আর্তকণ্ঠে শরীফ সুরি বলল, এ কি জনাব, আপনি এমনভাবে আহত অথচ। কথা শেষ করতে পারল না শরীফ সুরি, একটি ঢোক গিলল সে। আহমদ মুসা বলল, আহত আমি একা নই শরীফ। তারপর উনি তোর দিকে ফিরে বলল, সব আহতদের দক্ষিণ কাগায়ানের ক্যাম্পে পাঠিয়ে দাও, আর সতর্ক থেকো, পরে আসছি। বলে সে শরীফ সুরির সাথে গিয়ে গাড়িতে বসল। মাথার ডান বাহুটা যেন বেদনায় ছিঁড়ে যাচ্ছে, ঝিমঝিম করছে গোটা শরীর। যেতে যেতে শরীফ সুরি বলল, দক্ষিণ কাগায়ানে বড় রকমের কোনো প্রতিরোধের সম্মুখীন আমাদের হতে হয়নি। ওরা মনে করেছিল আমরা হাজারে হাজারে প্রবেশ করেছি, তাই ঘাবড়ে গিয়েছিল ওরা। আহমদ মুসা ধীর স্বরে বলল, মৃত্যু ভয়কে যারা বশ করে তারা একাই 100 হয়ে দাঁড়ায়। ওদের মনে করাটা তাই অমূলক নয় শরীফ সুরি। তারপর দুজনেই নীরব। ঝড়ের গতিতে এগিয়ে চলেছে জিপ।